গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের উপর অর্থাৎ পাঁচ এর আগে 4টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে আমরা পঞ্চম ক্লাস নিব, অর্থাৎ লেকচার সংখ্যা হবে 5। আমরা এই 4টি ক্লাসে মোটামুটি থিওরি যতটুকু পড়ানো হয়েছে আপাতত তোমরা এটুকু পড়ো। হ্যাঁ, আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গাণিতিক সমস্যাগুলো সলভ করতে হলে আমাদের সূত্রগুলো অবশ্যই জানা দরকার, তাই না? সূত্র যদি আমরা ভালো মতো না জানি তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো পারবো না। এছাড়া ভেক্টর চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, এ ধরনের সমস্যা সমাধান তোমরা আগে ক্লাস 9-10-এ করোনি। এটি সম্পূর্ণ নতুন। সেজন্য তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে, বাসায় বারবার লিখতে হবে। যদি তোমাদের সূত্র মোটামুটি আয়ত্তে থাকে তাহলে অঙ্কগুলো অবশ্যই বুঝবে। তাহলে তোমাদের প্রথম কাজ হলো সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করা। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করছি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। শুরুতে আমি কিছু সূত্র তোমাদেরকে দেখাবো যেগুলো তোমাদের জানা খুবই দরকার। যেমন একক ভেক্টর। আমরা একক ভেক্টরের সংজ্ঞাটা মনে আছে তোমাদের? কি ছিল সেখানে? যে কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ওই ভেক্টর রাশির একক ভেক্টর পাবো। এখানে এন ক্যাপ, এই ক্যাপ চিহ্নটা, এই চিহ্নটা সাধারণত একক ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে এন ক্যাপ দ্বারা এ ভেক্টরের একক ভেক্টর বোঝানো হয়েছে। তো এখানে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করা আছে, এটা হলো এ ভেক্টরের মান। তারপরে এখানে আছে অবস্থান ভেক্টর। এটি তোমাদের জানতে হবে। অবস্থান ভেক্টর, প্রথমে একটি ভেক্টর যদি দেওয়া থাকে তার মানটা কিভাবে বের করো? √ দিয়ে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগগুলোর স্কোয়ার। কোনো ভেক্টর যদি দেওয়া থাকে তার মান বের করতে হবে যে আয়ত একক ভেক্টরগুলো থাকবে তার সহগগুলোর স্কোয়ার এবং রুট দিয়ে। তোমাদের এটা জানতে হবে। তারপরে এখানে আরও একটি সূত্র রয়েছে যেটি প্রায় ইউজ করা হয়, লব্ধির মান R = √p² + q² + 2pq cos আলফা। এখানে cos আলফাটা কি? cos আলফা হলো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর আর দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে লব্ধির মান। তাহলে এখান থেকে একক ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান ভেক্টর, লব্ধি ভেক্টর, আর এখানে অনুভূমিক উপাংশ আর cos θ, উলম্ব উপাংশ আর sin θ। আচ্ছা, এখানে লব্ধির দিক, ভেক্টর রাশি হলে তার অবশ্যই কি থাকবে? দিক থাকবে। লব্ধির দিক যদি নির্ণয় করা হয়, দিক বলতে অ্যাকচুয়ালি থিটার মানটা নির্ণয় করা। tan θ সূত্র হচ্ছে এটা, q sin আলফা, p + q cos আলফা। এখন পি ও কিউর পরিবর্তে ইউ ও ভি হতে পারে, যেটাই হোক। তাহলে সূত্রটা tan θ = q sin আলফা, p + q cos আলফা। তারপরে ক্রস গুণন, আমরা প্রায় এখানে ক্রস গুণন করব। ক্রস গুণনগুলো এই সূত্র অনুসারে করব, তাই না? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, a1 b a2 a3। a1 a2 a3 কি? এগুলো আই জে কে সহ দুটি ভেক্টর ডট গুণন, a.b = কি? ab cos θ। এই সূত্রটি ব্যবহার করা হবে। তারপর হচ্ছে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, p.q বাই কিউ, p.q বাই কিউ। আচ্ছা, এখানে লম্ব একক ভেক্টর, এই সূত্রটা হলো এ ও বি যে সমতল অবস্থিত সেই সমতলের লম্ব একক ভেক্টর। এ ও বি যে সমতল অবস্থিত সেই সমতলের লম্ব একক ভেক্টর। ঠিক আছে, লম্ব একক ভেক্টরটা
তারপরে লম্ব একক ভেক্টরের সূত্র হলো এটা, এ ও বি পরস্পর সমান্তরাল হবে যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়। তাহলে সমান্তরালে যদি দুটি ভেক্টর দেওয়া আছে, তোমাদেরকে প্রমাণ করতে বললো যে দেখাও যে এ ও বি পরস্পর সমান্তরাল, তখন কি করতে হবে, দুইটি ভেক্টরের ক্রস গুণফল বের করতে হবে। এই ক্রস গুণফলের মান যদি 0 হয়, ক্রস গুণফলের মান যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তাই না? তারপরে কি বলা আছে, এ ও বি পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার সূত্র কি, আমরা দুটি ভেক্টর দেওয়া থাকবে, যদি প্রমাণ করতে বলে যে দেখাও যে এ ও বি পরস্পর লম্ব, তখন আমরা এই ভেক্টর দুটির ডট গুণফল বের করব। ডট গুণফলের মান যদি 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। অথবা অন্যভাবে বের করা যায়, আমরা মধ্যপতি কোণ বের করব, এ ও বি এর মধ্যপতি কোণ, সেই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ও বি পরস্পর লম্ব হবে। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি আছে, হ্যাঁ, এ ও বি সামান্তরিকের কি দুইটা সন্নিহিত বাহু, এ ও বি হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি, এ ক্রস বি ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং তার মডুলাসটা বের করতে হবে। রম্বসের ক্ষেত্রফল হাফ, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রে কিন্তু হাফ ছিল না, এখানে রম্বসের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি। এখানে এ ও বি যে অর্থ বোঝাচ্ছে সামান্তরিকের, কিন্তু সেটা না, এখানে এ ও বি হলো রম্বসের কর্ণ, ঠিক আছে, এ ও বি হলো রম্বসের কর্ণ। তারপরে এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয়, গ্রেডিয়েন্ট ফাই, হ্যাঁ, ডেল ফাই, ডাইভারজেন্স এ ভেক্টর ডাইভারজেন্স, তারপরে কার্ল, এ ভেক্টরের কার্ল, এই তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে একটা ভেক্টর অপারেটর ব্যবহার করা হয়েছে ডেল, এটি একটি ভেক্টর অপারেটর, এর একটা মান আছে, সেটি আমি দেখাবো। হ্যাঁ, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। যদি এই সূত্রগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে গাণিতিক সমস্যাগুলির সমাধান অবশ্যই করতে পারবে, তাই না? আচ্ছা, আমরা শুরু করছি তাহলে আমাদের আজকের প্রথম অঙ্ক। এখানে 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, যে এ ও বি এর অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে দুইটা ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ চেয়েছে, কোণ বের করতে হবে। কোন সূত্র দিয়ে আমরা বের করব, একটু চিন্তা করো, কোন সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে শুরুতে আমরা কি লিখব, দেওয়া আছে এ ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু এটা, বি ভেক্টর ইকুয়াল টু এটা। তারপরে কি বলছে, ধরি এ ও বি এর অন্তর্গত কোণ থিটা, থিটা ধরে নিলাম, এ ও বি এর অন্তর্গত কোণ থিটা। এ ডট বি ইকুয়াল টু এ মডুলাস এ মডুলাস বি ভেক্টর কস, এটাকে এইভাবেও লেখা যায়, হ্যাঁ, এ বি কস থিটা, এ বি কস থিটাও লেখা যায়, অর্থাৎ ভেক্টর এ ভেক্টরের মডুলাস মানে শুধু এ, আর বি ভেক্টরের মডুলাস বলতে শুধু বি বোঝায়। আচ্ছা, তাহলে আমরা মান বসিয়ে দিই। এখানে cos থিটা ইকুয়াল টু কি আসছে, এ ভেক্টর ডট বি ভেক্টর, মানগুলো বসালাম, ডট গুণন, তাই না? আমরা জানি যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 1, জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু 1, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1, তাই না? আর আই ক্যাপের সাথে যদি আমি জে ক্যাপ বা আই ক্যাপের সাথে কে ক্যাপের সাথে জে ক্যাপ ডট গুণ করি, তাহলে কি হবে, 0। তাহলে তোমরা এই বিষয়টা জানো, তাই না? কি সেটা হলো যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 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 আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান জে ক্যাপ ডট জে ক্যাপ সমান সমান কে ক্যাপ ডট কে ক্যাপ। এগুলোর মান কি হবে, 1, ঠিক আছে। তো এখন তাহলে আমার এই 2 আই ক্যাপের সাথে কার গুণ হবে, 6 আই ক্যাপ, তাহলে কত হয়, 6 দুগুণে কত হয়, 12। 2 জে ক্যাপের সাথে কার গুণ হবে, -3 জে ক্যাপ, তাহলে কত হয়, -6। তাহলে জে ক্যাপ মিলে কি হলো, 1। আর মাইনাস কে ক্যাপের সাথে, হ্যাঁ, +2 ক্যাপ গুণ করলে কত হবে, -2, তাহলে সব মিলে কত হয়, 4। তাই এখানে 4 বসানো হয়েছে, 4/21।
বা থিটা ইকুয়াল টু কজ ইনভার্স অন 4/21, থিটার মান কত আসছে 79.01 ডিগ্রি। বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা, তাই না? না বুঝলে আমাদেরকে জানাবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অঙ্কে চলে আসছি। একটু খেয়াল করো কি বলছে এখানে, যে এ ও বি এর অন্তর্গত কোণ কি? এ প্লাস বি ভেক্টর ও এ মাইনাস বি ভেক্টরের অন্তর্গত কোণের সমান। প্রশ্নবোধক চিহ্ন এখানে, এটা সমান হবে না হবে না? তাহলে আমরা জানি অলরেডি, আমরা 1 নাম্বার অঙ্কে এ ও বি এর অন্তর্গত কোণ বের করেছি। নতুন করে আমাদের এ আর বি এর অন্তর্গত কোণ বের করতে হবে না, আমাদেরকে বের করতে হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অন্তর্গত কোণ। তাহলে শুরুতেই আমরা দেওয়া আছে এটা লিখে নিব, কি কি দেওয়া আছে। আমরা একই মান দেওয়া আছে, এ সমান সমান এটা, বি সমান সমান এটা। তাহলে প্রথমে আমার যোগফলটা, এই দুটো ভেক্টর যোগফল ধরে নিলাম, পি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর আর কিউ ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর। তাহলে যোগফলটা বের করা হয়েছে এখানে, এ প্লাস বি ইকুয়াল টু কি 2i ক্যাপের সাথে 6i ক্যাপ যোগ করলে কত হবে 6 2 8, 2j ক্যাপের সাথে মাইনাস 3j ক্যাপ যোগ করলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস জে ক্যাপ, মাইনাস কে ক্যাপের সাথে প্লাস 2 ক্যাপ যোগ করলে কত হবে, হ্যাঁ প্লাস কে ক্যাপ। সেমভাবে আমরা বিয়োগ করবো এ ক্যাপ থেকে বি ক্যাপ, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে কি আসে, মাইনাস 4i ক্যাপ 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আচ্ছা, এগুলো আসলো তাই না? এখন আমাদেরকে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। কোন সূত্র? ঠিক আমরা যে সূত্র দিয়ে এ ও বি এর মধ্যবর্তী কোণ বের করেছি, সেই একই সূত্র দিয়ে আমরা পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। তাহলে কি লিখব আমরা, যে আমরা জানি, শুরুতে আগে ধরে নিতে হবে যে ধরি পি ও কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে থিটা 1। থিটা 1 কেন ধরলাম, থিটা ধরলাম না? কারণ আগের কোণটা আমরা থিটা ধরেছি। সেমভাবে আমরা জানি পি ডট কিউ ইকুয়াল টু এত, বা কস থিটা 1 ইকুয়াল টু এটা আসে, তাই না? এখন ডট গুণটা কী হবে এখানে, 8i ক্যাপের সাথে হবে মাইনাস 4i ক্যাপ, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হয় মাইনাস 32। তারপরে মাইনাস জে ক্যাপের সাথে প্লাস 5j ক্যাপ, কত হয় প্লাস মাইনাসে মাইনাস 5, আর প্লাস 3k ক্যাপের সাথে প্লাস কে ক্যাপের সাথে মাইনাস 3k ক্যাপ, তাহলে কত হবে মাইনাস 3। তাহলে কত হয় সমান সমান 40। এই মানটা এখানে বসানো হয়েছে মাইনাস 40। আচ্ছা, আর এখানে সবগুলো পি ভেক্টরের মান বের করা হয়েছে, পি ভেক্টরের মান বের করা, তাহলে থিটার মানটা কত আসে, বা থিটা 1 ইকুয়াল টু কজ ইনভার্স অন, এটা আসে। এখান থেকে বের করা হয়েছে কত, এখান থেকে কি বের করা হয়েছে, যে থিটা 1 ইকুয়াল টু কত 134.131 ডিগ্রি। আর এক হতে পাই এ ও বি এর অন্তর্গত কোণ হচ্ছে থিটা 79। তাহলে কোনটা বড়, হ্যাঁ 134, তাই না? এই দুইটা কি সমান হয়েছে? না, সমান হয়নি। এই কি কথাটা এখন হবে না, এটা হবে না। তার মানে এ ও বি এর অন্তর্গত কোণ এ প্লাস বি ও এ মাইনাস বি এর অন্তর্গত কোণের সমান হবে না। বুঝতে পারছি না অঙ্কটা? খুব ভালো একটা অঙ্ক, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একই সূত্র, ডট গুণনের সূত্রটা আমরা ব্যবহার করেছি এখানে। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা একটু দেখি এখানে কি বলেছে। এ ও বি এর অন্তর্গত কোণের কি পরিবর্তন করলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ 1/4 হবে, এর উপর বি এর লম্ব বিক্ষেপটা 1/4 হবে। মানে আগে যে লম্ব বিক্ষেপ আছে তার 1/4 হবে। কি পরিবর্তন করলে, তাই না? প্রথম ক্ষেত্রে লম্ব বিক্ষেপের, দ্বিতীয় ক্ষেত্রে যে লম্ব বিক্ষেপ তা হবে প্রথম ক্ষেত্রে লম্ব বিক্ষেপের 1/4। শুরুতেই দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু এত, বি ভেক্টর ইকুয়াল টু এত। আর দুইটা ক্ষেত্র, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র, ধরে নিলাম প্রথম ক্ষেত্রে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, আর দ্বিতীয় ক্ষেত্রে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা 1।
তো আমি একটি জিনিস তোমাদেরকে এখানে বোঝাতে চাই, সেটা হলো যে আমরা যে ডট গুণনটা জানি, তাই না? এ ডট বি ইকুয়াল টু কি? সেটা এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা। এখানে বি কস থিটা হলো বি এর লম্ব বিক্ষেপ, এ কস থিটা হলো এ এর লম্ব বিক্ষেপ। যদি আমি বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা বের করি তাহলে কি হবে? এটা এই পাশে চলে আসবে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ, তাই না? আবার যদি এর লম্ব বিক্ষেপ এ কস থিটা বের করি তাহলে কি? বিটা নিচে চলে আসবে। হ্যাঁ, তো লম্ব বিক্ষেপের দুইটা সূত্র আমরা এখানে বুঝলাম। আচ্ছা, তাহলে দেখো যে প্রথম ক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা, তাই না? প্রথম ক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা। দ্বিতীয় ক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা। দুইটাই বি এর লম্ব বিক্ষেপ, তাই বি কস থিটা। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রের 1/4 হবে, তাহলে বি কস থিটা বাই 4 প্রশ্ন মতে এটা। তো এখান থেকে আমার থিটা 1 এর মানটা বের করতে হবে। থিটার মানটা, কস থিটার মান, কস থিটা ইকুয়াল টু 4/21 কোথা থেকে পাইলাম? এটা আগের অঙ্ক থেকে, তাই না? কস থিটা ইকুয়াল টু এখানে 4/21 আগের অঙ্ক থেকে পেয়েছি। 4 কস থিটা 1 ইকুয়াল টু 4/21 এখান থেকে, বা কস থিটা 1 ইকুয়াল টু কী হবে? 1/21। কস থিটা 1/21 বা থিটা 1 ইকুয়াল টু এত। থিটা 1 এর মানটা কত আসছে? 87। হ্যাঁ, থিটাটা কত ছিল মনে আছে? থিটা ইকুয়াল টু 79.01 ডিগ্রি। তো কোনটা বড়? এটা বড় না 87 বড়? অবশ্যই 87 বড়। তাহলে কোণের মান বৃদ্ধি করতে হবে, তাই না? তো বুঝতে পারছি না। আমরা আজকে 3টা অঙ্কই আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আমাদের গাণিতিক সমস্যার উপরে এটা প্রথম ক্লাস, তো আজকে যদি বেশি অঙ্ক করি তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আবার যেহেতু তোমাদের সামনাসামনি আমি নেই, তাই না? তোমাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর সরাসরি দিতে পারলে খুব ভালো হতো, তোমাদেরও ভালো লাগতো। হ্যাঁ, এখন পরিস্থিতি অনুযায়ী যাই হোক আমাদের এইভাবে চলতে হবে। আবার আশা করি আমরা তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারবো খুব তাড়াতাড়ি। তো তোমরা তোমাদের যতটুকু সম্ভব তোমাদের দ্বারা তোমাদের পড়াশোনা বাসায় চালিয়ে যাও, তাই না? পড়াশোনা বাসায় চালিয়ে যাও। হ্যাঁ, যেহেতু তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে আমরা যথেষ্ট সময় পাই না, আমাদের সময়ের মূল্য দিতে হবে। আমরা যদি সময়ের কাজ সময়ে করি তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো, তাই না? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে। আবার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আবার আলোচনা করব। তোমরা এর মধ্যে এই গ্যাপে সূত্রগুলো বাসায় মুখস্থ করবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।